ক্লাস কি দিছো? পাচ্ছি না যে খুঁজে পাচ্ছি না যে কোন গ্রুপে দিছো? জিরো টু হিরো পেয়েছে? পাইছে পাইছে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আমাদের একটু লেট হয়ে গেছে আজকে কেমন ক্লাসে শুরু করতে, তো একটু সবাই দ্রুত চলে আসো। আমরা সেকেন্ড পেপারে চ্যাপ্টার 2 আলোচনা করছিলাম, বাংলাদেশের কৃষি। এটা আমরা আলোচনা করছিলাম চ্যাপ্টার 2টা। সো এটার মধ্যে আমাদের দুইটা লেকচার অলরেডি হয়ে গেছে। আজকে আমাদের লেকচার নাম্বার 3। আমরা কৃষি ও পরিবেশ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, সবাই একটু দ্রুত চলে আসো এবং বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু ডেকে নিয়ে এসো, যারা এই কোর্সে যুক্ত আছে তাদেরকে একটু জানাই দাও। আরিয়ান আছে, সালাম দিয়ে হ্যালো স্যার, হ্যালো। তারপর সরি, হাই স্যার বলছে হ্যালো। তারপর হচ্ছে আনিকা আছে, ভাইয়া এই অধ্যায় ক্লাস এখনো ওয়েবসাইটে দেওয়া হয়নি। আচ্ছা, দেওয়া হবে, হ্যাঁ দেওয়া হবে, ক্লাসগুলো দেওয়া হবে, কালকে পেয়ে যাবা। তারপর হচ্ছে ইপু বলেছে, তারপর ওকে, তারপর হচ্ছে হাসিব আছে, ক্লাস কি বারবার হয় স্যার? ক্লাস হয় হচ্ছে আমাদের মেইনলি শুক্রবার এবং সোমবার আর বুধবারে হয়। ঠিক আছে, শুক্র সোম বুধ। সো অনেক সময় একটু নির্বিষ হয়ে যায়, যেমন বিভিন্ন সময় কাজ থাকে। আরিয়ান রয়েছে, স্যার আমাদের অনেক মাদ্রাসায় আছে, আমাদের একসাথে ফার্স্ট এবং সেকেন্ড পেপার পড়াই। ওকে ফাইন, আমরা তো ফার্স্ট পেপার শেষ করেছি, আমাদের ফার্স্ট পেপার ক্লাস শেষ, এখন সেকেন্ড পেপার আমরা পড়তেছিলাম আর কি। হ্যাঁ, অলরেডি দুইটা চ্যাপ্টার আমরা শেষ করছি, চ্যাপ্টার 4 চ্যাপ্টার 7 এই দুটো অধ্যায় আমরা শেষ করেছি। ফাতিমা আছে, ভাইয়া কেমন আছে? ভালো আছে আলহামদুলিল্লাহ। আতিফ আছে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, সরি সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। তারপর হচ্ছে আরিয়ান আছে, তারপর হচ্ছে আনিক আছে। ওকে ভাইয়া, হ্যাঁ আমরা কি সবাই চলে এসেছি? ইপো আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। দেখো, আমরা কৃষি ও পরিবেশ সম্পর্কে আজকে আলোচনা করব। কৃষি ও পরিবেশ সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে, কৃষি ও পরিবেশ। তো কি বলেছে, এখান থেকে আমরা এই অংশ থেকে আর কি প্রতিবারে পরীক্ষা কোশ্চেন হচ্ছে রিসেন্টলি আর কি। কেমন? প্রবীণ মন্ডল বলছে, স্যার আমাদের কলেজে বার্ষিক পরীক্ষা আমি প্লাস পেয়েছি অর্থনীতিতে। আচ্ছা, কনগ্রাচুলেশন তোমাকে।
ওকে, তারপর হচ্ছে আতিফ বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লাবিব বলছে ভাইয়া ওয়েবসাইটে প্রথম পত্রে 9 অধ্যায় যে ক্লাসগুলো আপলোড দেওয়া হয়েছে সেগুলো আমাদের পেইড ব্যাচে ক্লাস নয়। আচ্ছা, এই ক্লাসগুলো অনেক আগে আপলোড করা হয়েছে, আমি পেজে এবং হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়েছি কিন্তু এখনো কোনো। আচ্ছা, এটা ঠিক করে দেওয়া হবে। হ্যাঁ, ঠিক করে দেওয়া হবে, ঠিক করে দেওয়া হবে লাবিব, আমি সেটা জানিয়েছি, ঠিক করে দেওয়া হবে। লেকচার 1 দেন আগে, এই চ্যাপ্টারের লেকচার 1 2 এগুলো আপলোড করা হবে। হ্যাঁ, আমাদের ওয়েবসাইট আপলোড করে দেওয়া হবে, তোমরা সেখান থেকে পেয়ে যাবা। ওকে, হোয়াটসঅ্যাপ গ্রুপে তো পাবা না, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট আপলোড করা হবে তুহিন। ঠিক আছে, ওয়েবসাইট আপলোড করলে তখন পাবা। আচ্ছা, আমরা কৃষি ও পরিবেশ সম্পর্কে আজকে আলোচনা করছি, কৃষি ও পরিবেশে। সো প্রথমে আছে যে মানুষ পরিবেশ দূষণের জন্য দায়ী, মানে আমরা মানুষরা হচ্ছে পরিবেশ দূষণের জন্য আমরা দায়ী। সো 2 নাম্বার বলছে যে দুর্যোগের আঘাতে বাংলাদেশ তৃতীয়, ঝুঁকিতে হচ্ছে সপ্তম। অর্থাৎ দুর্যোগের আঘাতের দিক থেকে আমরা হচ্ছে তৃতীয় নাম্বার ঝুঁকি, মানে তৃতীয় নাম্বার অংশে আছি এবং ঝুঁকিতে হচ্ছে আমরা সপ্তম পজিশনে আছি। 3 নাম্বার, গত 100 বছরে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেয়েছে 10 থেকে 25 সেন্টিমিটার। আমাদের যে সমুদ্রপৃষ্ঠ এর উচ্চতা বৃদ্ধি পেয়েছে 10 থেকে 25, এটা কিন্তু হিউজ। যেমন আমি যদি বলি 25 সেন্টিমিটার, সো 25 সেন্টিমিটার এটা কিন্তু অনেক বড়। যেমন আমি যদি বলি 30 সেন্টিমিটারে কিন্তু হয় 1 ফিট। হ্যাঁ, 1 ফিট হয় 30 সেন্টিমিটার, 1 ফিট মানে কিন্তু এই অংশ, এই পরিমাণ। তো সমুদ্রপৃষ্ঠের পানি উচ্চতা যদি এই পরিমাণ বৃদ্ধি পায়, তোমার মনে হতে পারে স্যার 1 ফুট পানি বৃদ্ধি পাইলে আর এমন কি হবে? অনেক কিছু হবে। যেমন আমরা জানি আমাদের পৃথিবীর যে আয়তন, এই আয়তনের মধ্যে আমরা জানি যে 3 ভাগ হচ্ছে পানি আর 1 ভাগ হচ্ছে আমাদের মাটি, ভূমি। তাহলে ওই 3 ভাগ পানি যদি সব দিক থেকে যদি 1 ফুট করে জায়গা যদি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ে, তাহলে কিন্তু ওই আমাদের যে ভূমি আছে সেটা কিন্তু হিউজ একটা অঞ্চল কিন্তু পানির নিচে তলিয়ে যাচ্ছে। আবার সেগুলো লোনা পানি, যেগুলো আমরা যেই মাটিতে কোনো লোনা মাটিতে বা লোনা পানিতে কোনো কি হবে না, যে ভালো ফসল উৎপাদন হয় না, বা কিছু ফসল আছে যেগুলো উৎপাদন হয় বাকিগুলো হয় না, তো সেগুলো আমাদেরকে নজর রাখতে হয়। তো এটা একটা অ্যালার্মিং বিষয় আর কি। গত 100 বছরে প্রায় 1 ফুটের মতো আমাদের সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়েছে, অর্থাৎ 10 থেকে 25 সেন্টিমিটার। 4 নাম্বার, আইপিসি এর মতে বিশ্বের জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি। কি বলেছে? আইপিএস এর মতে বিশ্বের জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ, জলবায়ুতে যে পরিবর্তন, এটার প্রধান কারণ হচ্ছে পৃথিবীর গড় তাপমাত্রা কি বৃদ্ধি পাচ্ছে, এটা। তারপর রয়েছে বাংলাদেশের কৃষিতে পরিবেশ দূষণ, বৈশ্বিক উষ্ণতা, জলবায়ু পরিবর্তন জনিত প্রভাব। বাংলাদেশের কৃষিতে জলবায়ু পরিবর্তন জনিত প্রভাব এখানে আলোচনা করা হয়েছে। বাংলাদেশের কৃষিতে পরিবেশ দূষণ, বৈশ্বিক উষ্ণতা, জলবায়ু পরিবর্তন জনিত প্রভাব, সেগুলো আমরা এখানে আলোচনা করব। এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো, যে বাংলাদেশের কৃষিতে পরিবেশ দূষণ, বৈশ্বিক উষ্ণতা, জলবায়ু পরিবর্তন জনিত প্রভাবগুলো আসলে কি কি। 1 নাম্বার, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। আমাদের যে সমুদ্র, সেটা উচ্চতা কি পাচ্ছে? বৃদ্ধি পাচ্ছে 1 নাম্বারে। হ্যাঁ, আমাদের সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়তেছে। 2, প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে। 3 নাম্বার, উৎপাদন হ্রাস পাচ্ছে। 4 নাম্বার, লবণাক্ততার হার বৃদ্ধি পাচ্ছে। 5, কৃষি ভূমি হ্রাস পাচ্ছে। 6 নাম্বার, খাবার পানির সংকট। 7 নাম্বার, চাষাবাদ ব্যাহত হচ্ছে। 7 নাম্বার, খাদ্য সংকট। 8 নাম্বার, নদীর প্রবাহ পরিবর্তন, অজানা রোগের বৃদ্ধি, জীব বৈচিত্র্য ধ্বংস, উদ্বাস্তু সমস্যা। এগুলো সবগুলো হচ্ছে বাংলাদেশের কৃষিতে পরিবেশ দূষণ, বৈশ্বিক উষ্ণতা, জলবায়ু পরিবর্তন জনিত প্রভাব। ঠিক আছে? ওয়েবসাইটে ক্লাসগুলো স্ক্রিন বড় করে দেখা যায় তো? স্ক্রিন বড় করে তুমি একটা স্ক্রিন বড় অপশন আছে নিচে দিয়ে, হ্যাঁ, এটা করে তুমি রোটেট করবা, তোমার ফোনকে রোটেশন অন করে দিবা, ফোনের রোটেশন অন করে দিবা, অটো রোটেশন অন করে দিবা, দেখবে যে অটোমেটিক কি হয়ে যাবে, তুমি বড় স্ক্রিনে দেখবা। কেমন? হয়েছে? এই পয়েন্টগুলো আমরা মুখস্থ করি সবাই, এগুলো ঠাড়া মুখস্থ করবে, ঠাড়া।
ব্যাকগ্রাউন্ড সাউন্ড হচ্ছে, কেন সাউন্ড হবে? কথা বলতেছি না তাই সাউন্ড হচ্ছে। আগে তুমি পড়ো, হয়েছে এটা? তারপর আসো, এরপর হচ্ছে বাংলাদেশের কৃষি উন্নয়নে গৃহীত ব্যবস্থা। হ্যাঁ, বাংলাদেশের কৃষি উন্নয়নের জন্য গৃহীত যে ব্যবস্থাগুলো সেগুলি নিয়ে কথা বলবো। কি কি ব্যবস্থা এখানে আছে? এখানে বলছে 1 নাম্বার পারমাণবিক শক্তি প্রযুক্তি, যে পরমাণুর দ্বারা উৎপাদিত শক্তিকে পরমাণু শক্তি বলে। সো আমাদের পারমাণবিক শক্তির মাধ্যমে কিন্তু আমরা যে আমাদের পরিবর্তনগুলো হচ্ছে, জৈব পরিবর্তনগুলো, জিনগত পরিবর্তন যেগুলো হচ্ছে, জৈব প্রযুক্তি যেগুলো পরিবর্তন হচ্ছে আমাদের, সেগুলোর মাধ্যমে কিন্তু আমাদের উন্নত বীজগুলো আমরা পাচ্ছি, উন্নত প্রজাতিগুলো আমরা পাচ্ছি, যেগুলোর মাধ্যমে আমাদের উৎপাদন বাড়তেছে আর কি। যেমন বলছে বাংলাদেশে পারমাণবিক প্রয়োগে উচ্চ প্রোটিন যুক্ত নতুন জাত, উচ্চ প্রোটিন যুক্ত ছোলার জাত হচ্ছে ফরিদপুর 1, আর পাটার জাত হচ্ছে এটস 38, আর ধানের জাত হচ্ছে ইরাটস 24। ধানের জাত কি? ইরাটস 24। 2 নম্বর বলছে বায়োটেকনোলজি পদ্ধতি। বায়োটেকনোলজি পদ্ধতির সংজ্ঞা কি? যে কোনো জীবকে মানব কল্যাণে প্রয়োগে যে কোনো পদ্ধতিকে বলা হয় বায়োটেকনোলজি পদ্ধতি বা জৈব প্রযুক্তি। এটা 1919 সালে হাঙ্গেরীয় প্রকৌশলী কার্ল এরিখ সর্বপ্রথম বায়োটেকনোলজি শব্দের প্রবর্তন করেন। তাহলে 1930 সালে হাঙ্গেরীয় প্রকৌশলী কার্ল এরিখ সর্বপ্রথম বায়োটেকনোলজি শব্দের প্রবর্তন করেন। তারপর হচ্ছে বংশগতির একক হচ্ছে জিন। মানে আমাদের যে বৈশিষ্ট্যগুলো থাকে, আমাদের যে মানুষের বা জীবের বা গাছের, সবগুলো কিন্তু জিন দ্বারা হয়, সৃষ্টি হয় কতগুলো জিনের মাধ্যমে। তোমরা দেখবে এরকম সাপের মতো, তোমরা এরকম সাপের মতো, এগুলোর মধ্যে কি থাকে? এরকম কতগুলো কি থাকে? জিন থাকে, জিন, এগুলো বলা হয় জিন। ঠিক আছে? তো ওই যেগুলো দাগ দাগ দেখতেছে, ওই জিনগুলো হচ্ছে আমাদের বৈশিষ্ট্যগুলো নির্ধারণ করা, আমরা কেমন হব, খাটো হব, সবকিছু নির্ধারণ করা। ঠিক সেম ভাবে মানে যখন একটা কৃষি ফসল থাকে, সেগুলো তো ওই জিনের মাধ্যমে কিন্তু সেটা বৈশিষ্ট্যগুলো হয়, কখন পাকবে, কতদিনের ধানটা পাকবে, বা কত বড় হবে, কি কি রোগ বালাই হইতে পারে, বা লবণাক্ত সহিষ্ণু কিনা, বা লবণ সহ্য করতে পারে কিনা, পানি সহ্য করতে পারে কিনা, খরা সহ্য করতে পারে কিনা, সেগুলো কিন্তু এই জিনের উপর ডিপেন্ড করে। সো বিজ্ঞানীরা যেটা করছে যে বায়োটেকনোলজি পদ্ধতির মাধ্যমে এখানে যেই জিনটা প্রবলেম করতেছে, মানে যেই জিনের কারণে ওই ফসলটা মনে করো যে লবণাক্ত সহ্য করতে পারতেছে না, বা লবণ সহ্য করতে পারতেছে না, লবণ পানি, সেই জিনটা নিয়ে ফেলা হয়। বোঝা গেছে? এরকম। তাহলে বলছে 1919 সালে হাঙ্গেরীয় প্রকৌশলী এরিখ সর্বপ্রথম বায়োটেকনোলজি শব্দের প্রবর্তন করে থাকেন। বংশগতি একক হচ্ছে জিন। তারপর ডিএনএ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান যা উক্ত উদ্ভিদ বা প্রাণীর বৈশিষ্ট্যকে ধারণ করে থাকে। এরপর এখানে আইসিডি কথা বলেছে। আইসিডি প্রযুক্তি। সো কৃষি প্রযুক্তি উদ্ভাবন, উন্নত বীজ,
ইরি কৃষিতে সর্বপ্রথম উন্নত বীজ, রাসায়নিক সার, পানি সেচ এবং আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে উৎপাদিত লক্ষ্য। মোট উৎপাদিত ধানের 55 ভাগে হচ্ছে বিআর 28 এবং বিআর 19, মানে বাংলাদেশে যে পরিমাণ ধান উৎপাদন হয় তার 55% বলতেছে। 55 ভাগে হচ্ছে বিআর 28, বিআর 29। যারা গ্রামে থাকো তারা জানবা, বলে বিআর 11, বিআর 28, বিআর 29 নাম্বার ধান চাষ করতেছে। হ্যাঁ, এরকম বলে, তোমরা দেখবা। ক্লাসের সবকিছু সিরিয়াল করা আছে ওয়েবসাইটে। হ্যাঁ, ওয়েবসাইটে সবকিছু সিরিয়াল করা আছে। হ্যাঁ, তোমরা ওয়েবসাইটে যারা এখন অ্যাড হয় না, ওয়েবসাইটে অ্যাড হয়ে যাবা। ওকে, তাহলে দেশে উৎপাদিত ধানে 55 ভাগে হচ্ছে বিআর 28 এবং বিআর 29টা মনে রাখবা। আফ্রিকাতে খরা সহিষ্ণু কম পানিতে ধান যেটা জন্মায় সেটা হচ্ছে খরা সহিষ্ণু বলা হয়। নারিকা ধানের জাত সংগ্রহ করা হয়েছে, যেগুলো বাংলাদেশে আনা করেছে আফ্রিকাতে, কারণ আফ্রিকাতে তো কি হয়, বৃষ্টিপাত কম হয়, খরা আছে, এরকম জায়গা থেকে এরকম খরা সহিষ্ণু ধানের জাত বাংলাদেশে আনা হয়েছে আর কি। এরপর আছে বাংলাদেশে কৃষি প্রযুক্তি উদ্ভাবনের গুরুত্ব। বাংলাদেশে কৃষি প্রযুক্তি উদ্ভাবনের গুরুত্ব: 1, নতুন জাতের শস্য এবং বীজ উদ্ভাবন; 2 নম্বর উৎপাদনশীলতা বৃদ্ধি; 3 নম্বর অধিক উৎপাদন; 4 দক্ষতা বৃদ্ধি; 5 কর্মসংস্থান; 6 পরনির্ভরশীল হ্রাস; 7 হচ্ছে আয় এবং জীবনযাত্রার মান। ঠিক আছে, তো এগুলো সবগুলো হচ্ছে বাংলাদেশের কৃষি প্রযুক্তি উদ্ভাবনের গুরুত্ব। সো আমরা এগুলো মানে কৃষি প্রযুক্তি উদ্ভাবন হলে আমরা এই সুবিধাগুলো পাচ্ছি আর কি। যেমন এটার মাধ্যমে, কৃষি প্রযুক্তির মাধ্যমে আমাদের বিটা ক্যারোটিন সমৃদ্ধ গোল্ডেন রাইস, পরীক্ষাগুলো আসবে সরাসরি যে বিটা ক্যারোটিন সমৃদ্ধ গোল্ডেন রাইস কি, বিআর 21, যা ভিটামিন এ রোগের প্রতিরোধক। তারপর হচ্ছে পাতা ঝলসে যাওয়া রোগের নাম কি, ব্লাস্ট রোগ বলা হয় এটাকে, ব্লাস্ট রোগ। এই ব্লাস্ট রোগ প্রতিরোধী ধানের নাম হচ্ছে বাউদান 3। তারপর যে বিশ্বে মানব সম্পদ উন্নয়নে বাংলাদেশের অবস্থান হচ্ছে 133, যেটা 2014 সালে 142 ছিল, তারপর 2019 সালে 135তম হয়েছিল। এরপর বাংলাদেশের কৃষি উন্নয়নে কৃষি প্রযুক্তির অন্তর্ভুক্ত উপাদান সমূহের প্রভাব, ইতিবাচক নেতিবাচক দুই ধরনের প্রভাব আছে। বাংলাদেশের কৃষি উন্নয়নে কৃষি প্রযুক্তি অন্তর্ভুক্ত উপাদান সমূহের প্রভাব বলতেছি। সো অনেক সময় আমরা মনে করি যে কৃষি প্রযুক্তি উদ্ভাবন হলে মনে হয় ভালো, সবসময় কিন্তু ভালো না, খারাপ দিকও হয়, খারাপ দিকও আছে। হ্যাঁ, সো যেমন ইতিবাচক দিক, নেতিবাচক। ইতিবাচক দিক কি, উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান বৃদ্ধি, আয় এবং জীবিকার মান উন্নয়ন, সম্পদের কাম্য ব্যবহার, জলবায়ু পরিবর্তন অভিযোজন ক্ষমতা, 6 নম্বর খাদ্য নিরাপত্তা। এই আর নেতিবাচক প্রভাবগুলো কি, দেশীয় প্রজাতির শস্য বিলুপ্তি, সামাজিক বৈষম্য, মাটির উর্বরতা, পানির স্তর হ্রাস, তারপর মৎস্য উৎপাদন, নানা ধরনের জটিল রোগ সৃষ্টি, অবাঞ্ছিত রোগ বালাই। এগুলো সবগুলো হচ্ছে নেতিবাচক, খারাপ দিক। যেমন আমাদের দেশীয় জাতের ফসলগুলো, মানে আমাদের শস্যগুলো এখন আমরা পাচ্ছি না খাওয়ার জন্য, কারণ এগুলো এখন বিলুপ্ত হয়ে গেছে। নেতিবাচক দিকে এগুলো খারাপ দিক। হ্যাঁ, মুখস্থ করতে হবে, এগুলো অবশ্যই মুখস্থ করতে হবে। কেমন, এগুলো একটু আমাদেরকে কষ্ট করে করতে হবে, মুখস্থ করতে হবে। এরপর আসো, এরপর আমরা এখানে তাহলে চ্যাপ্টারটা এখানেই শেষ। এই চ্যাপ্টার থেকে তোমাদের গুরুত্বপূর্ণ যে জ্ঞানমূলক প্রশ্ন আছে সেগুলো এখানে তোমরা একটু পড়ে দেখবা, আর এমসিকিউ গুলো এখান থেকে পড়বা। তোমাদেরকে আমি একটা সিকিউ সলভ করে দিই, কারণ এখান থেকে তোমাদেরকে বারচিত্র দণ্ডচিত্র করাইছি, যেটা আমি তোমাদের চ্যাপ্টার 4 এ দেখাইছিলাম। ওই বারচিত্র দণ্ডচিত্র তোমাদেরকে দেখাইছিলাম আমি। এই চ্যাপ্টার একটু আমাকে জানাতো, এই যে এটা, এই যে বারচিত্র দণ্ডচিত্র, এটা দেখাইছি, এরকম বারচিত্র দণ্ডচিত্র করে দেখাইছিলাম তোমাদেরকে, এটা দেখাইছি, যে বলো তো দেখাইছি কিনা? ক্লাস কোর্সে এমন কেউ আছো? বারচিত্র দণ্ডচিত্র কেমন আঁকতে হয় সেটা দেখাইছি, একটু বলো তো। মুখস্থ করাই নাই, তাই না? তাহলে আমি দেখাই দিই তোমাদেরকে। দেখো, এই যে আমাদের এখানে একটা সূচি দেওয়া আছে। হ্যাঁ, পরীক্ষা যেটা বলবে, এই সূচি থেকে একটা, যে উদ্দীপকে যে ট্যাবল দেওয়া আছে, এখান থেকে একটা লেখচিত্র অঙ্কন করো। এই চিত্র এখান থেকে দেখেন কি বলছে, জিডিপিতে কৃষিখাতের অবদান কাঠামোগত পরিবর্তন দেওয়া আছে। যেমন অবদান হচ্ছে 1980-81 সালে অবদান ছিল 33%, 95-96-এ 25,
5, 6, 21, 19 এবং 20, 21 সেটা 12% চলে আসছে। অর্থাৎ জিডিপিতে কৃষি খাতের অবদানগুলো এখানে দেওয়া আছে। আমরা এখান থেকে একটা দণ্ডচিত্র বা বারচিত্র বা লেখচিত্র বলা হয় এটাকে, সো এটা আমরা অঙ্কন করে তোমাদেরকে দেখাই। জাস্ট এখানে তোমাকে দুইটা অক্ষর নিতে হবে। এখানে ভূমি অক্ষে আমাদের কি লিখবো, এই যে আমাদের যে সালগুলো আছে, হ্যাঁ আমরা এই সালগুলো এখানে ধরবো, সাল। সো সালগুলো আমরা এখানে ধরবো। সাল এখানে আছে 81, 80, 81, এখানে আমি ধরতেছি 80, 81, 80, 81 শর্টকাট লিখতেছি। 95, 96, 95, তারপর হচ্ছে 96, 5, 6 এখানে লিখলাম আমরা 5, 6, 5, 6, তারপর এখানে আমরা লিখলাম হচ্ছে 20, 21, 20, 21। এরপর শতকরা হার যদি বলি আমরা, শতকরা হার মানে হচ্ছে আমরা এখানে উপরে ধরবো, এটা শতকরা হার, শতকরা হার। তো এখানে আমাদের পার্সেন্টেজ খেয়াল করতে 33%, 25%, 19%, 12% আছে। তো আমরা একটা নির্দিষ্ট অনুপাত আগাবো। আমাদের সর্বোচ্চ 33% সর্বোচ্চ কভার করতে হবে, তারপর সর্বনিম্ন 12% আছে, আমরা 5% করে ধরি। তাহলে 5, 10, 15, 20, 25, 30, 35 মনে করো। 5, 10, 15, 20, 25, 30, 35% এগুলো বের করি আমরা। প্রথম হচ্ছে 80, 81 তে হচ্ছে 33.07, 33.07 মানে হচ্ছে এই যে এইটুক মনে করো, প্রায় এইটুকু, 35 একটু নিচ পর্যন্ত, এইটুক পর্যন্ত আমাদের হচ্ছে এটা লেখচিত্র হবে। তুমি যারা এখানে লিখে দিতে পারো 33.07, এটা আমাদের অবদান ছিল 81, 80, 81 তে। 95, 96 সালে এটা অবদান বেড়েছে 25 গেছে, 25 মানে এটা অবদান কমে গেছে, জিডিপিতে কৃষিক্ষেত্রে অবদান কমে গেছে, এটা 25.68। তারপরে গেছে 5, 6 গেছে হচ্ছে 19.1, 5 গেছে 19.19 মানে 20, তারিখটা নিচ্ছে 19, এইটুকু, এটা 19.01। আর 20, 21 যদি বলি তাহলে 12% গেছে, 10, 12, তাহলে 12.07 এটাতে গেছে। ক্লিয়ার? তাহলে এটাকে আমরা বলি দণ্ডচিত্র বা বারচিত্র। এই যে এইটুক জাস্ট একটু ব্যাখ্যা করে দিবা যে 2080, 81 তে ছিল যেটা 33%, 95, 96 সেটা 25%, 6, 7 সেটা 19 এবং 20, 21 সেটা 12% চলে আসে। তার মানে এটার অবদান দিন দিন কমে যাচ্ছে। আমরা কি বুঝেছি? পারবো? আফরিন বলছে আসসালামু আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনার কাজ করে এবার ইকোনমিক্সে 85 মার্কস পেয়েছি। কংগ্রেচুলেশন আফরিন তোমাকে। প্রভা বলেছে পারবো স্যার। ওকে, সবাই কি পারবে এটা? লেখচিত্র পারবে সবাই? যে কোনো ইনফরমেশন থেকে তোমরা চাইলে করতে পারো এটা, হ্যাঁ যে কোনো ইনফরমেশন থেকে করতে পারবা। একই টাইপস, নিচে শাল দিবা, উপরে একটা মানে স্কেল ধরে সেই অনুযায়ী তুমি কি করবা, মানে বক্স গুলো করবা। এইটুকুই আর কি। এখানে এটা একটা এক্সেপশনাল কোশ্চেন, মানে বারচিত্রটা করতে বলে, বা এগুলো হচ্ছে থিওরিটিক্যাল কোশ্চেন। মোটামুটি থিওরিটিক্যাল কোশ্চেন মানে হচ্ছে ওই যে আমাদের কোনটা কি খামার, যেমন এখানে একটা বলছে মিস্টার সাজিব একজন স্বশিক্ষিত কৃষক, তিনি আর্থিকভাবে খুব একটা সচ্ছল নন, তিনি তার নিজস্ব জমিতে চাষাবাদ করেন, পরিবহন এবং ঋণের অভাব, উন্নত যোগাযোগ ব্যবস্থা ও গুদামজাতকরণের সমস্যা ইত্যাদি কারণে তিনি তার জমিতে উৎপাদিত ফসল স্থানীয় বাজারে বিক্রি করেন, এতে তার সংসারে অভাব অনটন লেগেই আছে। সরকার কৃষকদের এইসব সমস্যা নিরসনে অবকাঠামোগত উন্নয়ন, কৃষি বীমা প্রচলন, ভর্তুকি প্রদান ইত্যাদি বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। বস্তু উদ্দীপক আলোকে মিস্টার সাদিতের উৎপাদিত পণ্য বিপণনের সমস্যাগুলো, মানে পণ্যগুলো বিপণনের সমস্যাগুলোকে আমরা পড়ছি, পণ্য বিপণনের সমস্যা অনেকগুলো থাকে, হ্যাঁ যেমন কৃষক দরিদ্র, ওজনের সমস্যা, বাজার কাঠামোর সমস্যা, তথ্যের অভাব, বাজার তথ্যের অভাব, বাজারের দামের উত্থান পতন, বাজারে মধ্যস্থতাকারী থাকে, হ্যাঁ তারপর হচ্ছে তোমার কি বলো যে দুর্বল বাজার কাঠামো, মানে এগুলো সবগুলো বলা যায় আর কি একসাথে। ঠিক আছে, আমরা কি বুঝতে পারছি?
একটা অফ করে দাও। ওকে, তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের এইটুকু আর কি পড়া, আর কি পড়াবো এই চ্যাপ্টার এইটুকু। আমরা সেকেন্ড চ্যাপ্টার শেষ করলাম, আমরা নেক্সট ক্লাসে থার্ড চ্যাপ্টার আলোচনা শুরু করব, ঠিক আছে? আশা করি দুইটা ক্লাসে শেষ হয়ে যাবে থার্ড চ্যাপ্টারটাও। সো এইগুলো আসলে খুবই সহজ, সেকেন্ড পেপারে যেগুলো ছোট ছোট অধ্যায় আর কি, এগুলো থিওরিটিক্যাল, এগুলো আমার পড়াচ্ছি, তোমার পড়া বেশি। এখানে আমি তোমাকে হয়তো একটু দেখা দিতে পারবো, গাইডলাইন দিতে পারবো, আর কিছু না। কারণ এখানে তোমাকে নিজেকে মুখস্থ রাখতে হবে। আমি তোমাদেরকে বারবার বলি, ফার্স্ট পেপারটা আমার উপর তুমি ছেড়ে দিতে পারো, সেকেন্ড পেপারে দুইটা অধ্যায় আমার উপর ছাড়তে পারবো, সেটা হচ্ছে চতুর্থ আর সপ্তম অধ্যায়। কিন্তু বাকি অধ্যায়গুলো তোমাকে কষ্ট করে পড়তে হবে। আমি তোমাকে গাইডলাইন দিব, তোমাকে সাজিয়ে দিব নোটগুলো, সেগুলো করতে পারি, কিন্তু তোমার মেইন হচ্ছে তোমাকে বাসায় পড়তে হবে। এখন তুমি এটা তো মুখস্থ আমি করাতে পারবো না, একটা একটা তোমাকে জ্ঞানমূলক জিনিস তোমাকে মুখস্থ করতে হবে, এটা আমি তোমাকে মুখস্থ করাতে পারবো না, তোমাকে নিজেকে করতে হবে। যতক্ষণ পর্যন্ত তুমি নিজে মেমোরাইজ করবে না, ততক্ষণ পর্যন্ত সেটা আর মনে থাকবে না। এরকমই তো জিনিস নাকি? সেকেন্ড পেপার চ্যাপ্টার শেষ হলে এক্সাম, হ্যাঁ নিব, সবগুলো এক্সাম নিব, একটু ওয়েট করো তোমরা, আমি সবগুলো এক্সাম নিব। আমি একটু ঝামেলার মধ্যে আছি, যার কারণে সবকিছু ঠিক করে করতে পারতেছি না, বুঝছো? বিভিন্ন জিডিপিতে এগুলো মুখস্থ করতে হবে না, না বিভিন্ন বিভিন্ন জিডিপিতে এগুলো মুখস্থ করতে দরকার নেই। আমি যতটুকু পড়াচ্ছি অতটুকু মুখস্থ রাখবো, মানে যেটা যেটা মুখস্থ করতে বলি ওটা মুখস্থ রাখবা। আমি পড়ানোর সময় বলতেছি আফরিন, কোনটা গুরুত্বপূর্ণ কোনটা গুরুত্বপূর্ণ না সেটা আমি বলতেছি, যেটা গুরুত্বপূর্ণ সেটা সেটা পড়বা। আর হচ্ছে সবগুলো ইনফরমেশন পড়ার দরকার না, আমি যতটুকু বলতেছি যেটা গুরুত্বপূর্ণ বলতেছি সেটা পড়বা শুধু, অন্যগুলো পড়বা না, কারণ এত ডিপ কোশ্চেন হবে না। এত ডিপ কোশ্চেন হলে সব স্টুডেন্ট ফেল যাবে একসাথে। তোমরা তো কম্পিউটার না, এগুলো কম্পিউটারে মনে রাখতে পারবে না এই ইনফরমেশন। কম্পিউটারে মানে মেমোরি আসতে বিধায় মনে থাকে, নাহলে এটা নিজে জীবনেও কম্পিউটারে মনে রাখতে পারতো না, বুঝছো? অনেক ইনফরমেশন আছে। এই চ্যাপ্টার ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আমাদের সৃজনশীলের জন্য যদি বলি, সেটা হচ্ছে আমাদের যে যা বলছিলাম, ওই যে খামারের মধ্যে বলছিলাম, জীবন নির্বাহী খামার আর বাণিজ্যিক খামার মধ্যে সিকিউ আসবে। তারপর হচ্ছে আমাদের কৃষি পণ্যের বিপণন থেকে সিকিউ আসবে, কৃষি ঋণের উৎস থেকে সিকিউ আসবে, তারপর হচ্ছে কৃষি ও পরিবেশ, এখান থেকে এই চারটা টপিক ভালো করে দেখবা। ঠিক আছে, বুঝতে পেরেছি। ওকে, তাহলে আমরা আজকে এটুকু তো রাখতেছি, নেক্সট ক্লাসে আমরা বাকি অংশটুকু আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।